আজকে আপনাদের ওয়ালমো বা অ্যাসিডিটি চিকিৎসার জন্য একটি ফার্স্ট ক্লাস রেমেডি সম্পর্কে ধারণা দেব। এবার এই ধারণা দেওয়ার পূর্বে আপনাদের আগে কিছু বলে নিতে হবে। সেটা হচ্ছে যে অ্যাসিডিটি আর হচ্ছে গ্যাস, এই দুটোকে কি আপনারা এক মনে করেন? মানে এই দুটি রোগ কি একই রোগ? এটা আগে পরিষ্কার হওয়ার প্রয়োজন। এই অ্যাসিডিটি আর গ্যাস এ দুটো কিন্তু এক রোগ নয়, আলাদা আলাদা রোগ। তবে এই অ্যাসিডিটি হলে গ্যাস যে হবেই এর কোনো গ্যারান্টি নেই, যেহেতু রোগ দুটো আলাদা। আবার গ্যাস হলে যে অ্যাসিডিটি হবে তারও কোনো গ্যারান্টি নেই, এই দুটো রোগ আলাদা। তবে এ দুটো রোগ মানে পাশাপাশি থাকতে পারে, পাশাপাশি থাকার সম্ভাবনাটা বেশি। এখন আপনাদের আমি যে ঔষধটি সম্পর্কে ধারণা দেব তার মেইন কাজ হচ্ছে এই অ্যাসিডিটি। এই যে অ্যাসিডিটি এর বাংলা মানে হচ্ছে অলমো। অলমো কথাটার মানে কি? অলমো হচ্ছে টক। এখন আমাদের জানতে হবে যে এই অ্যাসিডিটি আমাদের শরীরের মধ্যে কোথায় উৎপন্ন হয়। তো আপনারা সবাই জানেন, কম বেশি সবাই জানেন, পেটে, মানে পেট বলতে আমরা পাকস্থলীতে বুঝি। এই পাকস্থলীর মধ্যে কিন্তু এই অ্যাসিডিটি উৎপন্ন হয়, মানে অ্যাসিড উৎপন্ন হয়। এবার এই অ্যাসিডকে অলমো বা টক বলা হয় কেন? মানে এইটের বইয়েই আছে এগুলো, এই অ্যাসিড সম্পর্কে ধারণা, অ্যাসিডের যে ভৌত ধর্ম, তারপরে হচ্ছে রাসায়নিক ধর্ম, সেখানে আপনারা অবশ্যই পাবেন যে অ্যাসিডের স্বাদ, যত প্রকার অ্যাসিড আছে সেই অ্যাসিডের স্বাদ কিন্তু টক। ওই অ্যাসিড আপনি জিহ্বায় দিয়ে দেখতে পারেন, তবে তীব্র অ্যাসিড দেওয়া যাবে না। অন্য অন্য অ্যাসিড আছে, লেবুতে থাকে যে ধরনের অ্যাসিড, আপনারা জানেন যে লেবু টক লাগে। তো প্রত্যেকটি অ্যাসিডের স্বাদ হচ্ছে টক। এর জন্য আমাদের পাকস্থলীর মধ্যে যদি অ্যাসিড হয় তাহলে মুখে কিন্তু টক স্বাদ আছে। এই জন্য এই অ্যাসিডিটি রোগটিকে বলা হয় অলমো। অলমো কথাটির মানেও হচ্ছে টক। এখন আমাদের জানতে হবে যে এত প্রকার অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, সাইট্রিক অ্যাসিড আছে, বিভিন্ন প্রকার অ্যাসিড আছে। তার মধ্যে আমাদের পাকস্থলীতে কোন ধরনের অ্যাসিড তৈরি হয় আপনারা এগুলো কি জানেন? সব ধরনের অ্যাসিড কিন্তু তৈরি হয় না পাকস্থলীর মধ্যে, এগুলো জানতে হবে। চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যখন জড়িয়ে আছেন তখন জানতে হবে আমাদের পাকস্থলীর মধ্যে কী অ্যাসিড তৈরি হয়। সেটা হচ্ছে HCl। এটার ফুল ফর্ম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডেরও সংকেত আছে, সেটা হচ্ছে H2SO4। যাই হোক, আমি তো পদার্থবিজ্ঞান পড়াচ্ছি না, তথাপিও আপনাদের একটু ধারণা দিয়ে দিলাম। এই যে সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড পেটের মধ্যে তৈরি হয় না। এই সালফিউরিক অ্যাসিড আপনারা যে ব্যাটারি দেখেছেন, গাড়িতে যে বড় বড় ব্যাটারি থাকে, সেই ব্যাটারির মধ্যে অবশ্যই অ্যাসিড দেওয়া হয়, সেটা এই সালফিউরিক অ্যাসিড হয়। এই সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা তীব্র অ্যাসিড। এই অ্যাসিড আপনার গায়ে লাগলেই কিন্তু গা পুড়ে যাবে, চামড়া পুড়ে যাবে। যাই হোক, আমরা জানতে চাচ্ছি যে আমাদের পাকস্থলীর মধ্যে কোন অ্যাসিড তৈরি হয়। আমাদের পাকস্থলীর মধ্যে হচ্ছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। এখন আমি আপনাদের এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, এই তৈরি হয়ে গেলে তো অম্ল সৃষ্টি হবে, কারণ অ্যাসিড মানেই হচ্ছে অম্ল। যে অম্ল রোগটি সৃষ্টি হয় তার জন্য ভীষণভাবে কার্যকারী একটা রেমেডি সম্পর্কে আপনাদের ধারণা দেব। আমি প্রথমে রেমেডিটির নাম লিখে নিই, তাহলে আপনাদের বলতে সুবিধা হবে। সেটা হচ্ছে রোবিনিয়া। এখন একটা ঔষধ সম্পর্কে যদি জানতে হয় তাহলে সেই ঔষধটি কী দিয়ে তৈরি হয় সেটা আমাদের আগে জানা উচিত। তো আপনারা এই পাশের ছবিটিতে যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু আমাদের ভারতীয় বা বাংলাদেশে কোনো দেশেই জন্মায় না। এই যে গাছ, এই গাছটি আমেরিকায় জন্মায়। এই গাছটির নাম হচ্ছে লোকাস্ট গাছ। লোকাস্ট গাছ আমাদের দেশেও গাছ নয় তো যে শিমুল নাম হবে। আমরা তো বাঙালি, আমাদের দেশের গাছপালাও ওই বাঙালি নাম অনুসারেই হয়। তো এটা আমেরিকায় পাওয়া যায়, তার জন্য এই গাছটির নাম দেওয়া হয়েছে লোকাস্ট গাছ। তো এই গাছের ছাল থেকে আমাদের অতি প্রয়োজনীয় হোমিওপ্যাথি রেমেডি
রবিনিয়ার মাদার টিংচার প্রস্তুত হয়। তো আপনাদের তো আমি বললাম যে এটা অ্যাসিডিটির ফার্স্ট ক্লাস ঔষধ। এখন আমাদের হোমিওপ্যাথিতে তো রোগের নাম ধরে চিকিৎসা করা হয় না। কারোর অ্যাসিডিটি হলো, আপনার লক্ষণ নেই, কিছু লক্ষণ নেই, আপনি একেবারে চালিয়ে দিলেন রবিনিয়া, তাতে কিন্তু কাজ হবে না। আমাদের প্রত্যেকটি হোমিওপ্যাথি ঔষধ একাধিক প্রবারের শরীরে প্রয়োগ করে দেখা হয়েছে যে লক্ষণগুলো দেখা দিয়েছিল সেই লক্ষণ থাকতে হবে, তা না হলে ঔষধে কিন্তু কাজ হয় না। এখন আমরা জানব এই যে রবিনিয়া যে রেমেডিটি, এই রেমেডিটি কোন কোন রোগে কোন কোন লক্ষণের ভিত্তিতে প্রয়োগ করা হয়। শুধু যে অল্ম রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা নয়, এটা 3টি প্রধান রোগের জন্য এই রেমেডিটির ব্যবহার করা হয়। আমি 1 নম্বরে বলি প্রধান রোগের নাম, সেটা হচ্ছে মাথার রোগ। এখন এই মাথার রোগেও কিন্তু আমাদের এই রবিনিয়া রেমেডিটি ব্যবহার করা হয়। রেমেডিটি আপনি কোন লক্ষণের ভিত্তিতে বা কী কারণের ভিত্তিতে এই রেমেডিটি ব্যবহার করবেন। মাথার রোগে যদি এই রবিনিয়া রেমেডিটি ব্যবহার করতে হয় তাহলে রোগীর অবশ্যই পরিপাক শক্তির দুর্বলতা থাকতে হবে। আর এই যে মাথার রোগ, এই মাথার রোগ কিন্তু অপ্রবল মাথার রোগ। এখন এই অপ্রবল মাথার রোগটা কি সেটাই যদি আপনি না জানেন তাহলে আপনি কি করে বুঝবেন। অপ্রবল মানে হচ্ছে প্রবল নয়, প্রবল মানে খুব বেশি। আমাদের যে বেলাডোনা রেমেডিটি আছে বা গ্লোনওয়াইন যে রেমেডিটি আছে, সেই রেমেডির মাথায় যন্ত্রণা কিন্তু প্রবল আসে, একেবারে মনে হয় যেন ঝড় ভূমিকম্প শুরু হয়ে গেছে, রোগ এরকমভাবে আসে এবং তদ্রূপভাবেই কিন্তু রোগী কিন্তু কষ্ট পায়। এখন এই রবিনিয়া যে রেমেডিটি, এই রেমেডিটির বেদনা কিন্তু ওরকম প্রবল হবে না, না বেলেডোনা রেমেডির হবে না গ্লোনওয়াইন রেমেডির হবে। এর মাথায় যন্ত্রণা হবে অপ্রবল, মানে বেদনাটা কম হবে। এখন এই মাথায় যন্ত্রণা, এই মাথায় যন্ত্রণা যদি রুগী যদি নড়াচড়া করে তাহলে বাড়ে, আর যদি পড়াশোনা করে তাহলেও কিন্তু বাড়ে। আপনারা অনেক রুগী পাবেন যাদের বই পড়তে গেলেই কিন্তু মাথা ব্যথা হয়। এরকম যদি হয়, তার সঙ্গে যদি রুগীর যদি অম্বলের সমস্যা থাকে তাহলে আপনার একমাত্র রেমেডি হবে রবিনিয়া। আপনাদের সেকেন্ড রোগের কথা বলি, সেটা হচ্ছে পাকস্থলী, মানে এই অ্যাসিডিটি তো পাকস্থলীতে হয়। এই অ্যাসিডিটির ক্ষেত্রে আপনি কোন লক্ষণ পাবেন, এটা পাকস্থলীর লক্ষণই। এই অ্যাসিডিটির ক্ষেত্রে এই পাকস্থলী ভারবোধ হবে। যদি রবিনিয়া রোগী হয়ে থাকে তাহলে কিন্তু পাকস্থলী ভারবোধ এই লক্ষণটি থাকবে। এত পরিমাণে অ্যাসিডিটি হয়ে যায় রোগীদের, মানে অল্ম হয়ে যায়, টক হয়ে যায়, যে দাঁত পর্যন্ত টক হয়ে যায়। আর রোগীর ঘামেও টক গন্ধ হয়, মলমূত্রতেও টক গন্ধ হয়। আর রোগীর যদি বমি হয় তাহলে অফকোর্স অবশ্যই সে বমিতেও টক গন্ধ পাবেন, এবং সেটা ঝাঁঝালো, মানে টক গন্ধ, এত পরিমাণে টক গন্ধ হবে বমিতে যে নাকে কাপড় দিতে হবে, কেমন যেন নাকের মধ্যে ওই টক গন্ধের জন্য জ্বলে যাচ্ছে, এরকম কিন্তু লক্ষণ পাবেন। আপনাদের থার্ড রোগের কথা বলি, সেটা হচ্ছে স্ত্রী রোগ। এটা মহিলাদেরও একটা ভালো ঔষধ। এখন এই স্ত্রী রোগের ক্ষেত্রে কোন রোগের কোন লক্ষণের উপর ভিত্তি করে আপনি চিকিৎসা করবেন। হাজাকারক দুর্গন্ধযুক্ত সাদা স্রাব, এই মহিলাদের যে সাদা স্রাব হয়, সেই সাদা স্রাবে অনেক সময় কিন্তু চুলকনি থাকে না। এই আমাদের পাল সেটিলের রুগীদের কিন্তু এরকম থাকে না, তাদেরও সাদা স্রাব হয়। হাজাকারক মানে ক্ষতের সৃষ্টি হয় চুলকাতে চুলকাতে, সেটা হচ্ছে হাজাকারক, এবং প্রচণ্ড দুর্গন্ধ থাকে। আর এই রবিনিয়া রেমেডি রুগীদের মাসে কিন্তু 2বার পিরিয়ড হয়, 2বার মাসিক হয়, এরকম ঘটনাও কিন্তু পাওয়া যায়। তাছাড়া যৌনিতে দাঁত জাতীয় চর্মরোগের একটা ভালো ঔষধ হচ্ছে আমাদের এই রবিনিয়া রেমেডিটি। তো এই যে মহিলাদের রোগ, এই রোগের সঙ্গে যে অ্যাসিডিটির যে বিষয়টা, মানে অ্যাসিড হওয়া, দাঁত টক হয়ে যাওয়া, ঘামে টক গন্ধ, মলমূত্রে টক গন্ধ যদি থাকে তাহলে আপনার একমাত্র ঔষধ হবে রবিনিয়া। তো আমি দেখুন চেষ্টা করলাম যে 3টি রোগে এই রবিনিয়া রেমেডিটি বিশেষভাবে ব্যবহার করা হয় সেই 3টি রোগ সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার জন্য।
এখন আমরা জেনে নেব যে এই রবিনিয়া ঔষধটি শক্তি আর ডোজ, মানে কোন শক্তি কি ডোজ হিসাবে ব্যবহার করা হয়। তো এই রবিনিয়া রেমিডিটি, এই গুরুত্বপূর্ণ রেমিডিটি মাদার টিংচার বেশি ব্যবহার করা হয়। যে সমস্ত ডক্টরগণ এই ঔষধটি ব্যবহার করে চমৎকৃত হয়েছেন তারা দেখেছেন যে এর মাদার টিংচারটা ভালো কাজ করে। এখন আপনি মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 2বার ব্যবহার করবেন, সকালে আর রাত্রে। অবশ্যই খাওয়ার আগে খেলে ভালো হয়। হাফ কাপ জলের মধ্যে 10 ফোঁটা দিয়ে আপনি ঔষধটি সেবন করাবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।